পাবনার চাটমোহরে ৮ বছর বয়সী একটি শিশুকে হত্যা করা হয়েছে এবং পুলিশ জানাচ্ছে যে শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয় এবং এরপর তার মুখমণ্ডল দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কারণ তার পরিচয় লুকানোর চেষ্টা করা হয়েছে যারা এই অপরাধের সঙ্গে জড়িত। এবং এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে ৪-৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজনের বয়স হচ্ছে ২৫ বছর এবং বাকিরা সবাই ১৬ বছরের নিচে। কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছিল, সেখানে নিকটাত্মীয়ের দ্বারা এক শিশু এরকম ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছিল। দেশ জুড়ে সেটা বেশ ঝড় তুলেছিল, প্রতিবাদের ঝড় তুলেছিল এবং সে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ঘটনাটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবে আমাদের এই কারণেই যে একজনের বয়স ২৫ বছর যারা এই অপরাধে যুক্ত চাটমোহরের ঘটনায়, এবং বাকিরা হচ্ছে কিশোর মানে ১৬ বছরের নিচে, তাদেরকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে এবং তাদের শিশু আইনে বা কিশোর আইনে যে ধরনের বিচার হয় সেই বিচারের মুখোমুখি তাদেরকে করা হবে। যে শিশুটি এই হত্যার শিকার হয়েছে এটা তো অত্যন্ত নির্মম একটি ঘটনা, কিন্তু দেখুন মাত্র ১৫-১৬ বছর বয়সের যারা তরুণ আছে তারা যদি এরকম নির্মম এবং ভয়ঙ্কর হত্যার সঙ্গে বা অপরাধের সঙ্গে যুক্ত হয় সেটা কিন্তু আরেকটা অ্যালার্মিং বিষয় এবং সমাজে এই ধরনের অপরাধ কিন্তু ঘটেই চলেছে। কয়েকদিন পরপরই আমরা দেখি যে গণমাধ্যমে অনেক খবর আসে, অনেক খবর আসে না, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সত্যিকার অর্থেই আমাদের যে সামাজিক অবস্থা সে অবস্থাকেই নির্দেশ করে। অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনার আমলে অনেক ধরনের উন্নয়ন হয়েছে, অবকাঠামো হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখনকার যে পরিস্থিতি আমরা দেখছি এটা কিন্তু দীর্ঘ সময় ধরে একটা নিপীড়নমূলক ব্যবস্থা চলার ফলে সমাজে যে ধরনের সংকট তৈরি হয় তারই ফলাফল। আরেকটি ঘটনা উল্লেখ করতে চাই, ঢাকার একটি বেসরকারি ইউনিভার্সিটিতে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কেন? কারণ তিনি একটি ঘটনায় হেসে দিয়েছিলেন, মানে হাসির কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এরকম খবর গণমাধ্যমে এসেছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে এবং সেখানে দুজন কিশোরী তরুণী তারা ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসেছিলেন এবং সেখানে ওই ছাত্র যার নাম পারভেজ তিনি তাদেরকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ হাসি দিয়েছিলেন, এমন অভিযোগ গণমাধ্যমে এসেছে। দেখুন কত হাস্যকর হতে পারে যে হাসির কারণেও কাউকে হত্যার শিকার হতে হয়, এটা এই বাংলাদেশে কিন্তু ঘটছে। এবং ওই তরুণী পরে তার পক্ষের দলবল এসে তাকে এ নিয়ে কথা কাটি হয়, ঝগড়া বিবাদ হয়, কিন্তু এক পর্যায়ে এখানেই শেষ হয়নি, পরবর্তীতে ওই ইউনিভার্সিটির গেটেই ওই যুবককে বা ছাত্রকে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে যে আমরা খেয়াল করি সেখানে এই ধরনের অপরাধ কিন্তু ঘটে, প্রায়ই ঘটে। যথারীতি বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রলেপও সেখানে দেওয়া হয়, বলা হচ্ছে যে যিনি হত্যার শিকার হয়েছেন তিনি ছাত্রদল কর্মী, আর যারা হত্যা করেছেন তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী। যদিও এ নিয়ে পাল্টাপাল্টি একটা অভিযোগ চলছে, দুপক্ষই এটাকে রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করার চেষ্টা করছেন। ইউনিভার্সিটিগুলোতে এরকম অপরাধ মূলক তৎপরতা কিন্তু ঘটছে, পাবলিক ইউনিভার্সিটিতে ঘটছে, এখন এরকম বেসরকারি ইউনিভার্সিটিগুলোতেও ঘটছে। হাসির কারণে একজন ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে স্রেফ, এবং যারা কুপিয়ে হত্যা করেছে তারাও হয়তো ছাত্র বা যুবক, তাদের বয়সও হয়তো বা কম। তো আমরা দেখছি যে সামগ্রিকভাবে আমাদের দেশে একটা সামাজিক যে অপরাধগুলো এগুলো বাড়ছে বা এগুলোর পরিস্থিতি কিন্তু গ্রামেগঞ্জে যদি আমরা দেখি তাহলে সেখানে হানাহানি কাটাকাটির কিন্তু শেষ নেই। তো যেটা বলছিলাম যে শেখ হাসিনার সমর্থকরা বা স্বৈরাচারের সমর্থকরা বোঝানোর চেষ্টা করেন যে দেখো দেখো এই পদ্মা সেতু হয়েছে, এই রাস্তাঘাট হয়েছে, এই অবকাঠামো হয়েছে, মানে এগুলোকেই উন্নয়নের সবচেয়ে বড় সূচক হিসেবে তারা দেখাতে চায়। অবকাঠামোর প্রয়োজন আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলাদেশের যে সামাজিক ব্যবস্থা সেটা একেবারে ভেঙে পড়েছে। আপনি যদি যে কোনো গ্রামে গঞ্জে যান সেখানে দেখবেন যে আত্মীয় স্বজনের মধ্যে হানাহানি, খুনোখুনি, মামলা মোকদ্দমা চলছে, কোথাও কোনো স্বস্তি নেই, মানে আপনি শান্তিটা পাবেন না। তো এটা হয় যখন একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হয়, তখন এই ধরনের অবকাঠামোর উন্নয়ন হয় কিন্তু সমাজে শান্তি ফেরে না, সমাজে নানা রকমের বিশৃঙ্খলা, হানাহানি, কোন্দল থাকে। ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীরা যদি অপরাধে যুক্ত হয়, তরুণ কিশোর যুবক তারা যদি এরকম অপরাধ করে, এবং আপনার চাটমোহরের ঘটনাটি খেয়াল করুন যে এই অপরাধীরা বা এই কিশোররা তারা শুধু এই শিশুটিকে ধর্ষণ হত্যাই করেনি, তারা তার মুখ ঝলসে দিয়েছে দাহ্য পদার্থ দিয়ে যাতে করে তার পরিচয় গোপন করা যায়, শেষ পর্যন্ত তারা সেটি পারেনি। মানে কিশোরদের ভাবনায় যদি এ ধরনের অপরাধের ভাবনা যদি আসে তাদের, সেটা অত্যন্ত অ্যালার্মিং এবং অত্যন্ত বিপজ্জনক। তো এই ঘটনাগুলো ঘটছে এবং এটাকে এই সরকারের আমলে বা এই সরকারের পদক্ষেপের কারণেই ঘটছে এমনটি মনে করার কোনো কারণ নেই। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে যখন সমাজে একটা সুষ্ঠু ধারা না থাকে তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। স্বৈরাচারী ব্যবস্থায় কোনো কিছুই সুষ্ঠুভাবে বিকশিত হয় না এবং অনেক রাস্তাঘাট আমরা দেখছি হয়েছে, সেটাও কতটা হয়েছে এটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সমাজ আমাদের একেবারে ভিতর থেকে ফোকলা হয়ে গেছে। সে কারণে এইরকম অপরাধমূলক তৎপরতা ঘটছে। তরুণরা কেন এরকম ভয়ানক অপরাধে যুক্ত হচ্ছে এটা নিয়ে গবেষণার প্রয়োজন আছে এবং সেইভাবেই পদক্ষেপ নেওয়ার দরকার আছে। তো
খুবই দুঃখজনক, এরকম অপরাধ কিন্তু কয়েকদিন পর পরই ঘটছে এবং যখন অপরাধ ঘটে তখন একটু আলোচনা হয়, আবার সেটা ম্রিয়মাণ হয়ে যায়। আরেকটি ঘটনা বলতে চাই যে এই সরকারের আমলে অনেকগুলো বিতর্কিত কর্মকাণ্ড ঘটেছে। এর মধ্যে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটিও একটা প্রশ্নের সৃষ্টি করেছে যে একজন বিশেষ সহকারী নিয়োগ হয়েছেন প্রধান উপদেষ্টার, তার নাম সুফিউর রহমান। তিনি শেখ হাসিনার আমলে রাষ্ট্রদূতদের দায়িত্ব পালন করেছেন 10-12 বছর এবং বিভিন্ন এজেন্ডা তিনি পালন করেছেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে উঠছে এবং শেখ হাসিনার কাছের লোক হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। তো সেরকম একজন ব্যক্তিকে কেন ইউনূস সরকার এবং ইউনূসের বিশেষ সহকারী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে আবার ন্যস্ত করা হয়েছে, মানে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং এসব লোক যদি ইউনূসের আশেপাশে বা সরকারের ভিতরে থাকে, তারা সরকারের ভিতরে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না এমন কোনো গ্যারান্টি নেই। বিশেষ করে শেখ হাসিনার যারা সমর্থক গোষ্ঠী বা শেখ হাসিনাকে যারা বিভিন্নভাবে তার কাছ থেকে সুবিধা নিয়েছেন, সুবিধা নিয়ে বিভিন্ন ধরনের পারপাস সার্ভ করেছেন, তাদেরকে যদি আপনি এখন সরকারে বসান তাহলে বিভিন্নভাবেই এই সরকার ফেল করতে পারে এবং সরকার যে পদক্ষেপ নিতে চায় সেটা কিন্তু ব্যর্থ করে দেওয়ার চেষ্টা হতে পারে। সরকার কেন আর কোনো লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন এই লোককেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিতে হবে, একজন বিশেষ সহকারী করতে হবে, আর কি কোনো যোগ্য লোক নেই? মানে এতই যোগ্য লোকের অভাব পড়েছে যে শেখ হাসিনার আমলে 10-12 বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এবং তার ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে দিচ্ছেন, তাও আবার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে। জানি না এ ধরনের হঠকারী সিদ্ধান্ত কারা নিচ্ছেন, কেন নিচ্ছেন? তারা কি সরকারকে উঠাতে চান না ডোবাতে চান? এই প্রশ্নটি কিন্তু উঠবে।